কয়েক দফা আলোচনা শেষে 15% কমল যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার। বাংলাদেশি পণ্যে ঘোষিত নতুন শুল্ক হার দাঁড়িয়েছে 20%। শুল্ক কমার বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। টেকসই প্রবৃদ্ধির জন্য আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। বাণিজ্য ঘাটতি কমাতে 2 এপ্রিল বাংলাদেশ সহ 60টি দেশের পণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সবশেষ 8 জুলাই অন্তর্বর্তী সরকারকে দেয়া চিঠিতে জানানো হয় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক হার 35%। শুল্ক হার কমানো নিয়ে একাধিকবার আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। অবশেষে এলো শুল্ক হার কমানোর ঘোষণা। নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে 20%। আগের 15%-এর সঙ্গে 20% যোগ হয়ে এখন শুল্ক হার দাঁড়াচ্ছে 35%। শুল্ক হার কমায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এতে রপ্তানিতেও নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখছেন না তারা। সেলসে একটা এফেক্ট পড়তে পারে সাময়িকভাবে, সেটা হয়তো সবার উপরেই পড়বে। বাট যদি আমি দীর্ঘমেয়াদী চিন্তা করি, অবশ্যই আমাদের এখান থেকে সুফল আসার যথেষ্ট সুযোগ আছে, কারণ ওদের ইকোনমি কখনো না কখনো সামনে তো আবার স্টেবল সিচুয়েশন আসবেই। যখনই স্টেবিলিটির দিকে যাবে, আমাদের সিচুয়েশন তত বেশি হারে বাড়ার সুযোগটা বেশি থাকবে। বাস্তবতা মেনে নতুন পরিকল্পনায় কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। রপ্তানি বাণিজ্যে ভালো করতে আলাদা পরিকল্পনার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণে জোর দেওয়ার আহ্বান তাদের। অভ্যন্তরীণ কাঁচামালের উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করেই কেবলমাত্র আমরা মার্কিন বাজারে রপ্তানি করলে আমাদের যে এখন যে ঘোষিত ট্যারিফ সেটি আমাদের জন্য প্রযোজ্য হবে। সুতরাং আমাদের অভ্যন্তরীণ ভ্যালু এডিশন বৃদ্ধির জন্য আমাদের প্রায় সকল রপ্তানি খাতগুলোকেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। শুল্ক হার 20% নামায় বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বজায় থাকবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুল্ক হার নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন। জনাব শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতে যে বিষয়টি একটু জানতে চাই, তো শুল্ক তো 15% কমেছে, 20% নামানো হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? করতে চাই এই সফলতার জন্য। একই সাথে বলি যে বাংলাদেশের যে প্রতিযোগী রাষ্ট্র ছিল, সেই প্রতিযোগী রাষ্ট্রের সাথে যদি তুলনা করেন তাহলে দেখতে পাবেন ভিয়েতনামের আমরা সমান 20% এবং বাংলাদেশের জন্য 20%। আমাদের প্রতিযোগী রাষ্ট্র ভারতের সাথে আমাদের একটা সংখ্যা ছিল, বাংলাদেশের ব্যবসা যতটুকু কমবে সেটা ভারত নিয়ে নিতে পারে, সেই সংখ্যাটুকু কিন্তু এখন আর থাকলো না, বরং ভারত এখন সবচেয়ে বেশি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, যে কারণে বাংলাদেশে ব্যবসা কমার, আরএমজির এক্সপোর্ট কমার যে প্রবণতাটা তৈরি হয়েছিল, সেই জায়গাটা সংখ্যাটা কিন্তু অনেক দূর হয়েছে। এবং মনে রাখতে হবে যে ভারত কিন্তু কূটনীতি, বাণিজ্যিক কূটনীতি চালিয়ে যাচ্ছে, এর মধ্যে তারা যদি আবার এটাকে 15% করে, তখন কিন্তু সেই সংখ্যাটা থেকে যায়। সেজন্যই আমি বলবো প্রাপ্তি ভালো, কিন্তু সেই প্রাপ্তিতে ভবিষ্যতেও যে সংখ্যা আছে সেটা বাংলাদেশের আমি বলবো সজাগ দৃষ্টি থাকতে হবে। শুল্ক নিয়ে তো সবচেয়ে বেশি উদ্বেগ ছিল পোশাক খাতে, সেক্ষেত্রে প্রত্যাশা কতটা পূরণ হলো আমাদের? যে দেখেন, পোশাক খাতে বাংলাদেশের যে পরিমাণ রপ্তানি করা হতো, রপ্তানি যে কমবে না তার প্রথমত কারণ হচ্ছে কাপড়কে আমরা যে দ্রব্য হিসেবে বিবেচনা করি সেটা হচ্ছে কাইন্ড অফ নেসেসারি গুডস, প্রয়োজনীয় দ্রব্য। অতএব যুক্তরাষ্ট্রের বাজারে যতটুকু বাড়বে শুল্কের কারণে দাম, সেটা প্রভাব পড়বে না, কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেহেতু ভালো দিকে, অতএব ইনকাম প্রভাব যেটাকে বলি আয়ের কারণে আপনি এই জিনিসটা কিন্তু ভোগ কমাবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখনই আয় বাড়বে তখন পোশাকের পিছনে কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যয় বাড়বে। অতএব বর্তমানে দাম বাড়া সত্ত্বেও সাময়িক যে অসুবিধা হবে, বাংলাদেশের এক্সপোর্ট সামান্য পরিমাণ কমতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে লং টার্মে বাংলাদেশ প্রতিযোগী রাষ্ট্রের তুলনার সাথে যদি তো বিবেচনা করেন, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা ভালো বেনিফিট নিবে বলে আমি আশা করছি। এক্ষেত্রে একটু জানতে চাই যে এই সিদ্ধান্তের পরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতিতে কতটা ভারসাম্য আসতে পারে? দেখুন, এটা কিন্তু আবার একটা ক্রিটিক্যাল প্রশ্ন। ক্রিটিক্যাল আমি বললাম এই কারণে, বাংলাদেশ যে প্রমিস করছে যে আমরা এই সমস্ত পণ্যগুলো আমদানি করবো, আপনারা জানেন ভোজ্য তেলের কথা বলছে, গমের কথা এবং উড়োজাহাজের কথা, সো সবকিছু মিলে আপনি বোয়িং কেনার কথা যেটা বলা হচ্ছে, সেই সমস্ত জায়গায় আমরা কিন্তু কিছু জায়গায় দেখতে পাচ্ছি ট্রেড ডাইভার্সন হবে। অতএব
তো আমরা বর্তমানে যে সকল রাষ্ট্রের সাথে বাণিজ্যিক গভীর সম্পর্ক রয়েছে সেই সমস্ত জায়গা থেকে, সেই সমস্ত রাষ্ট্র থেকে যখন বাণিজ্য সরিয়ে নিচ্ছেন, অতএব সেই জায়গাটাকে আপনি কিভাবে সুসংহত রাখবেন, এইখানে আবার কোনো ধরনের অনিশ্চয়তা আছে কিনা সেটাও কিন্তু বাণিজ্যিক কূটনীতিকদের মাথায় রাখতে হবে। এবং ভালো সম্পর্কটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা যুক্তরাষ্ট্রের সাথে প্রমিজের কারণে আমাদের যুক্তরাষ্ট্রের যে ঘাটতি, সেই ঘাটতির পরিমাণ হয়তো কিছুটা কমবে, কিন্তু সেটার জন্য যে লং টার্ম দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার সেটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। এক্ষেত্রে বলা হচ্ছে যে আজকে যেমনটি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে শুল্ক হার নিয়ে শুল্ক হার নিয়ে নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে আমাদের সক্ষমতার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। আপনিও কি সেটিই মনে করছেন? দেখুন, সক্ষমতার জায়গা যখন তুলনা করা হয় প্রতিযোগিতার ভিত্তিতে, তখন প্রতিযোগিতার ভিত্তিতে যদি বলেন, এটা সত্য কথা যে আমাদের প্রতিযোগী ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত রাষ্ট্রের সাথে তুলনা করলেন আমাদের কিন্তু সেই সক্ষমতার জায়গাটা রয়েছে যেটা বাংলাদেশের আরএমজি কে ক্ষতিগ্রস্ত করতে পারবে, এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে, সেই জায়গাটুকু কিন্তু সংখ্যাটা আপাতত মুক্ত, কিন্তু সেটা ভবিষ্যৎ বাণিজ্য কূটনীতি বলে দিবে আসলে সেই জায়গায় বাংলাদেশ এখন যেভাবে ভূমিকা রাখতে পেরেছে, ভবিষ্যতেও সেই জায়গাটা যদি প্রতিযোগিতার জায়গাটার সক্ষমতার জায়গাটা যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ একটা সার্টেন যে গেইন পাবে। আরেকটু জানাবেন যে শুল্ক হারের বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই তো অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল আমাদের, সেক্ষেত্রে নতুন যে শুল্ক হার নির্ধারিত হলো এরপরে আপনাদের পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে? যে দেখুন, যে বাংলাদেশের যদি এই সময়টুকুর কথা বিবেচনা করেন তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের প্রথম 3 মাসের জন্য যে সময় নির্ধারিত ছিল তার মধ্যে যে বাণিজ্যিক কূটনীতি যুক্তরাষ্ট্রের সাথে সেটা অতীব দুর্বল ছিল, কিন্তু পরবর্তীতে থার্ড স্টেজে যেটা সফল হয়েছে বলতে পারি। অতএব সেই জায়গায় যদি চিন্তা করেন এখন কিন্তু অংশীজনদের কেউ ভালোভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কারণেই কিন্তু সেই সফলতা এসেছে। অতএব এক্সক্লুশন করে রাষ্ট্র যেভাবে সিদ্ধান্ত নিচ্ছিল সেগুলা যে কার্যকর হয় না, সেই জায়গাটা থেকে শিক্ষণীয়। ভবিষ্যতে এই বাণিজ্যিক কূটনীতি কিন্তু ডাইনামিক্স, যে এটা স্থিতিশীল না, প্রতি বছর পরিবর্তন হতে পারে, প্রতি মাসে পরিবর্তন হতে পারে। অতএব সেই জায়গায় ইফেক্টিভ ডিসকাশনের জন্য যাদেরকে ইনক্লুড করার দরকার তাদেরকে যদি ইনক্লুড করি, আলোচনাটা চালায়, তাহলে কিন্তু তার সফলতা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। শাহাদাত হোসেন, আমরা দেখেছি যে বাণিজ্য ঘাটতিতে ভারসাম্যের বিষয়টিও বারবার কিন্তু আমাদের আলোচনায় এসেছে। সেক্ষেত্রে নতুন যে সমীকরণ তৈরি হলো তাতে কি এই বিষয়টির পুরোপুরি নিষ্পত্তি হলো, সন্তোষজনক হয়েছে এটি? দেখুন, বাণিজ্যিক ভারসাম্য, আমরা যে ট্রেড ব্যালেন্সটা যেটা বলি, বাণিজ্য ভারসাম্যের কথা, সেই ভারসাম্যটা 6 বিলিয়নের পার্থক্য। বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে সেই 6 বিলিয়নকে কমিয়ে আনা। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি তুলনামূলক সুযোগ পায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট বাড়ারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ যখন 20% ভার্সাস আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন 25%, অতএব এই জায়গা থেকে কিন্তু ডেফিসিট বাড়বে। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেফিসিট বাড়বে। এখন যুক্তরাষ্ট্রের ডেফিসিট কমানোর জন্য সরকার যে পরিকল্পনা নিয়েছে, সেই ক্ষেত্রে আমার যে জায়গাটায় প্রশ্ন সেটা হচ্ছে আপনি বলেছেন গম ইম্পোর্ট করবেন, আগের যে জায়গা থেকে ইম্পোর্ট করছেন এখন আপনি সরাবেন। অতএব সরানোর কারণে ওই দেশের বাণিজ্যের ঘাটতি যদি আরো বেড়ে যায়, আরেকটা জিনিস হচ্ছে যে দামে আমরা ইম্পোর্ট করব, আপনি যদি প্রত্যেকটা জিনিসের দাম দেখেন, গম প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা বেশি পড়বে। অতএব এই অতিরিক্ত টাকাটা কে দিবে? একইভাবে যদি এডিবল অয়েল আমরা একটু শিফট করতে পারি, সেই ক্ষেত্রেও খরচ বাড়বে। অতএব সমস্ত ইম্পোর্ট যুক্তরাষ্ট্রে যখন ডাইভার্ট করছেন, ইম্পোর্ট কস্ট বেড়ে যাচ্ছে। অতএব বাংলাদেশে একটা মূল্যস্ফীতির কিন্তু সংখ্যা থেকে যায় এক। দ্বিতীয়ত হচ্ছে সরকার তাহলে এই মূল্যস্ফীতিকে কমানোর জন্য সরকার সাবসিডাইজ করতে পারে, কিন্তু সরকারের আর্থিক সক্ষমতার জায়গাটা কিন্তু দুর্বল, যে কারণে সরকার প্রিন্ট করতে হতে পারে, অথবা আমি বলবো প্রাইভেট ইনভেস্টমেন্টকে ক্ষতিগ্রস্ত করে সরকার সাবসিডাইজ করতে পারে ব্যাংক থেকে লোন নিয়ে, যে কারণে এই সমস্ত সংখ্যাগুলা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য রয়েছে। যখন আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, কাছাকাছি
রাষ্ট্র তুলনামূলকভাবে কম খরচ দিয়ে ইম্পোর্ট করা রাষ্ট্র থেকে এই বাণিজ্য সরিয়ে যখন যুক্তরাষ্ট্রের বাণিজ্যে প্রবেশ করবেন, অতএব এই খরচটা রাষ্ট্র কিভাবে সামাল দিবে, সেটা যদি তার আর্থিক সক্ষমতা বাড়িয়ে, রাজস্ব বাড়িয়ে সরকার সেই সক্ষমতা পরিচয় দিতে পারে, তখন হয়তো বা ইনফ্লেশনের যে প্রেসার সেটা হয়তো আরেকটি বিষয় একটু আপনার কাছে ছোট করে জানতে চাই, আমাদের যদি প্রতিযোগিতা মোকাবেলা করতে হয় তাহলে বিভিন্ন শিল্পের উদ্যোক্তাদের পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার কোনো বাজারে বৈচিত্র্য আনার ক্ষেত্রে নজর দিতে হবে কিনা? দেখুন, বাংলাদেশের বাণিজ্য আপনি যদি এক্সপোর্টের কথা চিন্তা করেন, আরএমজিটাই যেহেতু 80% উপরে আসে, অতএব সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আপনি দেখেন ভিয়েতনাম আমাদের অনেক পিছনে ছিল। সেই ভিয়েতনাম বিগত 10 বছরের যদি বাস্তব চিত্র আলোচনা করেন তাহলে দেখবেন হোয়াই ভিয়েতনাম আজকে আমাদেরকে সুপারসিড করে ফেলছে, আমাদের উপরে চলে যাচ্ছে টার্গেট 2024-25 অর্থ বছরে। একটাই কারণ, তারা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে পেরেছে। অর্থাৎ ভ্যালু এডিশন, কাপড়, সব কাপড়ের ভ্যালু এডিশন একরকম না, তার মানে ভিয়েতনাম হাই ভ্যালু এডিশন ক্লোথস তৈরি করতে সক্ষম হচ্ছে। অতএব বাংলাদেশের এই সেক্টরটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই প্রাইভেট ইনভেস্টমেন্ট, সেটা দেশি প্লাস হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিকজ আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, যেটা কিন্তু টেকনোলজি ডিপেন্ডেন্ট। অতএব সেই জায়গায় আপনাকে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করলেই তখন কিন্তু আপনি লেবার ইন্টেন্সিভ শ্রমনিবিড় জায়গা থেকে আমরা মূলধন নিবিড় জায়গায় যেতে পারি, তার জন্য প্রয়োজন হিউজ ইনভেস্টমেন্ট। অতএব বিনিয়োগটাকে আমাদের সহজীকরণ করা দরকার, যেটা হচ্ছে বাংলাদেশের যে সুদের হারের কথা এখন আপনারা জানেন, সেই সুদের হার কিন্তু প্রকৃত পক্ষেই বেশি, শুধু গ্লোবাল ইন্টারেস্ট পৃথিবীর যদি সুদের হারের কথা চিন্তা করেন। অতএব সেই জায়গায় আরো যদি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বিনিয়োগের যে সংখ্যাটা না কাটালে ভবিষ্যতের সামনে প্রবৃদ্ধি সংখ্যা থেকে যায়, সেটা কিন্তু দূর করতে হবে বিনিয়োগের মাধ্যমে, সেটা দেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ। অবশ্যই। জনাব শাহাদাত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুল্ক নিয়ে বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে, যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাষ্ট্রের 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এসব কথা জানান তিনি। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান আলোচক ডক্টর খলিলুর রহমান বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই চুক্তি হয়েছে, সক্ষমতার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। পোশাক শিল্প সুরক্ষা ছিল বাংলাদেশের মূল অগ্রাধিকার। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা খাদ্য নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং মার্কিন কৃষি রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পূর্ণ হওয়ায় ট্যারিফ আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অসাধারণ কৌশল ও দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে বলেও জানান তিনি। এই সাফল্য প্রমাণ করে বাংলাদেশ এখন বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে আছে। এতে দেশের জন্য নতুন সুযোগ তৈরি হবে, উন্নয়নের গতি বাড়বে ও দীর্ঘমেয়াদে মানুষের জীবনমানের উন্নয়ন হবে। এর আগে গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া শুল্ক ও অশুল্ক বাধা, নিরাপত্তা এবং বাণিজ্যিক সুবিধা নিয়ে দীর্ঘ আলোচনার পর এই চুক্তি সই হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে, কোনো সামরিক চুক্তি হয়নি, দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এসব কথা জানান তিনি। বাংলাদেশের লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট হচ্ছে ইউএসএ। তো ইউএসএর সাথে আমাদের এই ট্যারিফের কারণে ইউএসএর মার্কেটে আমাদের এক্সপোর্ট দিন দিন উত্তরোত্তর এটা বৃদ্ধি পাবে, এটুকু আমরা আশা করতে পারি। আমরা ইউএসএর যে এগ্রিকালচার প্রোডাক্ট সেগুলো আমরা আনতে চাই, যেমন ধরেন ইউএসএর হুইট, সয়াবিন, ওদের কটন, সেগুলো আমরা আনতে চাই, ওদের থেকে ইভেন এলএনজিও আমরা আনতে চাই। এটা মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে এই প্রোডাক্টগুলো
ভুট্টা খুবই কম্পিটিটিভ। তো আমরা যদি তাদের থেকে এক্সট্রা বেশি ইম্পোর্ট করে আমরা যদি ইউএসএ আমাদের মার্কেট অ্যাক্সেস বাড়াতে পারি, এটা তো আমাদের জন্য তো বেটার। আমরা তাদের সাথে কোনো সামরিক চুক্তি করি নাই। প্রতিযোগিতামূলক দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 20% সন্তোষজনক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই শুল্ক ব্যবসায়ী ও রপ্তানিকারকদের কাছে গ্রহণযোগ্য হবে বলেও মনে করেন তিনি। তবে এখন থেকে শুধু যুক্তরাষ্ট্রই নয়, সব দেশেই প্রতিযোগিতা বাড়তে থাকবে বলেও জানান আমির খসরু। বলেন, এখনই সময় পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার খোঁজার। আমাদের সাথে যারা প্রতিযোগিতা করছে সেদিক থেকে আমি সন্তোষজনক মনে করি। তবে এর সাথে সার্বিক যে আলোচনায় অন্য সিদ্ধান্তগুলো সেটা আমরা জানি না, দেখতে হবে সেগুলো আবার অন্য কোনোভাবে ইম্প্যাক্ট করছে কিনা সেটা পরবর্তীতে আমরা দেখব। তবে আমি 20% প্রতিযোগিতার টিকে থাকার জন্য আমরা মনে হয় আমাদের যারা ব্যবসায়ীরা আছেন, যারা রপ্তানিকারক আছেন, তাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে এবং আমি মনে করি এটা সন্তোষজনক। জুলাই সনদের বেশিরভাগ সুপারিশে বিএনপির দ্বিমত নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী আল জিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল মাদ্রাসা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই সনদের 826টির মধ্যে 51টি সুপারিশ নিয়ে বিএনপির ভিন্ন মত আছে। সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া প্রয়োজন বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপাতত কোনো সংশয় নেই। 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছে। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছে। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে। শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন জুলাই আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। প্রয়োজনে জেলা উপজেলার জুলাই যোদ্ধারা যোগ দেবেন কর্মসূচিতে। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সদস্যরা। অস্থায়ী মঞ্চে বক্তব্য শুরু করেন কর্মসূচিতে যোগ দেয়া জুলাই আহতরা। বলেন, দাবি মানা না হলে আন্দোলন আরও বেগবান হবে। যোগ দেবেন জেলা ও উপজেলার জুলাই যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যে এটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। সরকারকে সাহায্য করে যত দ্রুত সম্ভব জুলাই ঘোষণা, জুলাই সনদ চাহিদা মোতাবেক দিয়ে দেন, আমরা ঘরে ফিরে যাব। এই ঘোষণাপত্র, এই সনদ যদি না পাই, পরবর্তীতে আমাদের বিপদ মুহূর্ত কাটাতে হবে। কেন আমাদের রাজপথে আসা লাগলো, বৃষ্টিতে ভিজা লাগলো, বউ ফুলাফান বাচ্চা সব বাড়িতে রাখা কেন এনে রাত কাটান লাগলো? এটা ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের প্রশ্ন। তবে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের মূল সড়কে ব্যারিকেড দেয় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। এটা কি বাংলাদেশ? আমরা কি এই বাংলাদেশ চাইছি? আমরা তো একটা স্বাধীন বাংলাদেশ চাইছি। এটা কি স্বাধীন বাংলাদেশ? ঢাকার শহরের সিটি হলে আপনার কি শাহবাগ মোড়, এই শাহবাগ মোড়টাকে তারা বন্ধ করে রেখেছে, অবরোধ করে রেখেছে। জনসাধারণের যে ক্ষতি হইতেছে, এখন আর কারো চেতনা জাগতেছে না। এখানে দুটা হাসপাতাল, মানুষের তো যদি কোনো ইমার্জেন্সিও লাগে তবুও তো মানুষ আসতে পারতেছে না, কারণ রাস্তা দুই দিক থেকেই বন্ধ। এদিকে দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের আন্দোলন নিয়ে জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? জুলাই যোদ্ধারা কি বলছেন?
জি, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ মোড়ে। ঠিক গতকাল ভোর থেকেই কিন্তু তারা এখানে জড়ো হওয়া শুরু করে। ঠিক 10টা-11টার দিকে কিন্তু তারা যে শাহবাগ মোড়ে অবস্থান করে রাস্তা কিন্তু বন্ধ করে দেয়। এই এখন পর্যন্ত কিন্তু শাহবাগের যে মোড়টি এর চারিপাশে সব ধরনের রাস্তা কিন্তু বন্ধ করা আছে। আমি যদি একটু জানিয়ে রাখি তাদের অবস্থান, গতকাল থেকেই কিন্তু তারা একটি দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করছে। সেই দাবিটি হচ্ছে জুলাই সনদ প্রস্তুত এবং তা সাংবিধানিকভাবে যাতে একটা স্বীকৃতি পায় এবং পরবর্তীতে কোনো সরকার এসে যেন এই সনদ পরিবর্তন করতে না পারে, নিজের ইচ্ছা মতো সংস্কার করতে না পারে। এই দাবিটি নিয়ে কিন্তু মূলত তারা গতকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান করছে। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদের জানিয়েছেন গতকাল 31 জুলাই কিন্তু ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের শেষ বৈঠক ছিল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি বারবারই বলেছিলেন যে 31 জুলাইয়ের মধ্যেই যে জুলাই সনদ প্রস্তুত করে জাতির সামনে তা উপস্থাপন করা হবে, সেই বিষয়ে কিন্তু অনেকটা কমিশন ব্যর্থ বলা যায়। তারা কিন্তু সেই দাবিতেই অনেকটা ক্ষোভেই কিন্তু এখানে অবস্থান করছে। গতকাল থেকে কিন্তু এখানে চিত্রটা কিছুটা ভিন্ন। গতকাল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়াতে কিন্তু তারা যে রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড়টি অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছিল, সের ফলে কিন্তু রাজধানীতে একটি অনেক জনভোগান্তির সৃষ্টি হয়েছিল। আজকে কিন্তু জনভোগান্তি কিছুটা কম। শুক্রবার এবং ছুটির দিনের তুলনায় কিন্তু এখানে তেমন যানবাহন নেই, কিন্তু তারা কিন্তু সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করেছে। আমরা কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলেছেন যে 64 জেলা থেকে এখানে তাদের জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসে অবস্থান করছে এবং তারা অনেকটা অনর অবস্থানেই আছে। তারা যেটি আমাদের জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তী সরকার জুলাই সনদ ঘোষণা করছে এবং তা জাতির সামনে উপস্থাপন করছে, ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবে। এই ছিল রাজধানীর শাহবাগ মোড় থেকে জুলাই আহত এবং জুলাই পরিবারের সদস্যদের সর্বশেষ তথ্য। রাজধানীর শাহবাগ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা অদল বদল প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার অনুপাতে সীমানা ঠিক করতে পতিত শেখ হাসিনা সরকারের সময়কার সবশেষ আদমশুমারি আমলে নেয়নি ইসি। তবে অখণ্ড প্রশাসনিক ইউনিট সহ 12 মানদণ্ড মানার কথা বললেও বেশ কিছু আসনে তার ব্যত্যয় ঘটেছে। ইসি অবশ্য বলছে অভিযোগ পেলে শুনানির মাধ্যমে তার নিষ্পত্তি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার 40 আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে গাজীপুরে বেড়েছে 1 আসন আর 1 আসন কমেছে বাগেরহাটে। সীমানার নতুন খসড়ার উপর 10 আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি নিবে ইসি। পরে শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। অখণ্ড প্রশাসনিক ইউনিট সহ 12 মানদণ্ড মেনে রদবদলের কথা জানালেও বেশ কিছু আসনে উপজেলার অখণ্ডতা রাখতে পারেনি ইসি। এ নিয়ে তাই আপত্তি আছে অনেকেরই। দেশের বাস্তবতায় সীমানা নির্ধারণ শতভাগ নিখুঁত করার অনেক চ্যালেঞ্জ দেখছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য আব্দুল আলিম। বাংলাদেশের যে বাস্তবতা, যে ভৌগোলিক পরিবেশ, এটার যে আপনি যেহেতু উপজেলাগুলোকে ভাগ করা যাবে না, আপনার সিটি কর্পোরেশন যে ওয়ার্ডগুলোকে ভাগ করা যাবে না, এখানে পুরোপুরিভাবে আপনার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো সব পরিপালন করা সম্ভব না। কাজেই যতটুকু সম্ভব, যেহেতু এটা মাত্র শুরু হলো একটা বিশেষায়িত কমিটির মাধ্যমে, ভবিষ্যতে হয়তো আরও আমরা অ্যাডজাস্ট করতে সক্ষম হব বলে আশা করছি। ভোটার অনুপাত ধরেই সীমানা অদল বদল করা হলেও বিতর্ক থাকায় 2022-এর আদমশুমারিকে আমলে নেয়নি কমিশন। কিন্তু যারা এতদিন ওই কনস্টিটিউয়েন্সি উপভোগ করেছেন তাদের যে ওখানকার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কমপ্লায়েন্স থাকে, একটা নির্বাচনের করার সময় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা অসুবিধাও দেখার ব্যাপার আছে। আগে কিন্তু অনেক কিছু ম্যানিপুলেটেড হয়েছে, যে এখানেও যে ম্যানিপুলেটেড হয়নি, এখানেও যে ফলস ভোটার হয়নি। তফসিল ঘোষণার আগে এই সীমানা নির্ধারণের ব্যাপারে সিরিয়াসলি ইলেকশন কমিশনের কাজ করতে হবে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে 12 আসনের সীমানা পরিবর্তন করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবক ও শিক্ষকরা। ভয়াবহ দুর্ঘটনায় ট্রমা থেকে রক্ষায় চলছে গ্রুপ কাউন্সেলিং। স্বল্পমেয়াদে
এই চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। মনোবিদরা বলছেন, প্রাতিষ্ঠানিক গ্রুপ কাউন্সেলিংয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে কাউন্সেলিং না হলে দীর্ঘমেয়াদে এই ট্রমা শিশুদের বড় ধরনের মানসিক ক্ষতির কারণ হতে পারে। পড়ে আছে ক্লাসরুম, দেয়ালে এখনো ঝুলছে পোস্টার, কোনো কোলাহল ছুটোছুটি নেই। বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলস্টোন স্কুল ও কলেজের লিয়াকত আলী ভবন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এখন এক দুঃসহ স্মৃতি। চতুর্থ শ্রেণীর ছাত্র হাসিন আবরার রিহান স্কুলে এসেছে কাউন্সেলিং নিতে। তার মতো আরও অনেক শিক্ষার্থী অভিভাবকরাও নিচ্ছেন কাউন্সেলিং। দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসরকারি সংস্থার সহযোগিতায় ট্রমায় আক্রান্তদের জন্য এই আয়োজন স্কুল কর্তৃপক্ষের। আমি ভাবি যে প্লেন যদি আবার পড়ে যায় তাহলে কি হবে। ওরা যদি ডাকি একটা কথা বলি, মানে ও খেয়ালই করতে পারে না যে আমি ডাকতেছি, তারে কথা বলতেছি, এ করতেছি। ঘুমাতে গেলেই মনে করেন আমি যেখানে রাতে 2টা বাজে ঘুমাই যাই, সেখানে 4টা-5টা বাজে আমার ঘুম আসে না। ঘুমাতে গেলে ওইসব দৃশ্য মনে পড়ে। অভিভাবকরা বলছেন, বিমান দুর্ঘটনা তাদের জীবনে বয়ে এনেছে শোক ও বিপর্যয়। গভীর ট্রমায় আক্রান্ত শিশুদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা। বলছে যে ভুলে যেতে, কিন্তু এত সহজে তো আমরা ভুলে যেতে পারি না। এগুলো সময়টা কাটা পর্যন্ত, বাচ্চা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি কোনো প্রেসারাইজ করব না। বাচ্চাটা যেভাবে থাকতে চায় সেভাবে থাকবে। এই ঘটনার পর থেকে আরেকটু বেশি ভয় পায়। তারপর আমাদের ওই দিক থেকে একটু বিমান চাই বেশি, তো শব্দ শুনলেও ভয় পায়। বন্ধুদের ছাড়া তো ভালো লাগবে না ক্লাস করতে, একজন তো চলে গেল। মনোবিদরা বলছেন, ভয়াবহ এই বিমান দুর্ঘটনার স্মৃতি সহসা মুছে যাবে না শিক্ষার্থীদের মন থেকে। দীর্ঘমেয়াদে এর প্রভাব মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাদের। রানওয়ে এরিয়া অবশ্যই একটা টেন্টেটিভ থ্রেট, কিন্তু এই মানুষগুলোর প্রতিনিয়তই রানওয়ের পাশে থাকা এবং এই যে শিক্ষা কার্যক্রমের সঙ্গে থাকা তাদের জন্য অবশ্যই ট্রমাটাইজিং হবে। এই ধরনের দুর্ঘটনায় ট্রমার ক্ষেত্রে শুধু চিকিৎসাই যথেষ্ট নয়, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে নজর দেওয়ার কথাও বলেন এই মনোবিদ। বিমান দুর্ঘটনার পর সময় পেরিয়েছে, আবারও হয়তো প্রাণ চঞ্চল হয়ে উঠবে এই স্কুল প্রাঙ্গণ, কিন্তু সময়ের সাথে কি ক্ষত মিলিয়ে যাবে? পোড়াদের ক্ষত ভুলে যাবে বাচ্চারা? ট্রমার জন্য কাউন্সেলিং কি যথেষ্ট, নাকি আকাশে যে বিমান উঠছে, যে প্রশিক্ষণ বিমান উঠছে, তার যে আতঙ্ক সেটি কাটানোর ব্যবস্থা করাটাই এখন জরুরি। অভিভাবকরা বলছেন, শুধু সময়ের সাথে ক্ষত ফুরিয়ে যাবে না, সময়ের সাথে সমস্যার সমাধান না হলে সেই আতঙ্ক বাচ্চাদের মনে রয়ে যাবে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাইলস্টোন স্কুল, উত্তরা দিয়াবাড়ি, ঢাকা। রাজধানীর গুলশানে 50 লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত 26শে জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হন রিয়াদ সহ 5 জন। সেদিনই গুলশান থানায় 6 জনকে আসামি করে একটি মামলা করা হয়। সেই মামলার 2 নম্বর আসামি অপু। মামলায় বলা হয়, সেদিন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু। গ্রেপ্তারকৃতরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ। এদিকে আসামিদের মধ্যে মুন্না, সিয়াম ও সাদাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ঘটনার পরেই তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। প্রাপ্তবয়স্ক 4 আসামি বর্তমানে রিমান্ডে রয়েছেন। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর গত 17 জুলাই ওই কর্মকর্তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। পূর্ণ তদন্ত শেষে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়ে আলাদা একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে শাকসবজি। টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত তলিয়ে থাকায় পাইকারি বাজারে আমদানি কম। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে কেউ যাতে অতি মুনাফা করতে না পারে সেজন্য দাবি উঠেছে প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের নজরদারি বাড়ানোর।
টানা বৃষ্টির প্রভাব পড়েছে কৃষিতে, অনেক ক্ষেতেই জমেছে পানি। বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত শাকসবজি, এতে যোগান কমেছে সারা দেশের কাঁচা বাজারে। কুমিল্লার নিমসার বাজারে শাকসবজির সরবরাহ কমায় কিছুটা বেড়েছে দাম। পাইকারি বাজারে বাড়তি দামের প্রভাব পড়েছে খুচরা বিক্রিতেও। সপ্তাহে মাল একটু কম আসতেছে, এই জন্য বেশি বৃষ্টির কারণে হয়তো মাল নষ্ট হয়েছে কিছু। এক সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, মানুষের খেত নামতারে না, কৃষকরা খেত যাইতে না, মনে করেন বাজারও মাল তুলতো। সপ্তাহের ব্যবধানে মুন্সিগঞ্জের সব ধরনের সবজি কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। একই অবস্থা সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়াতেও। বরবটির কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুন 80 থেকে 100, পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, কাঁকরোলের কেজি গুনতে হচ্ছে 60 টাকা। বৃষ্টির কারণে মানুষের আয় ইনকাম একটু কম, কিন্তু বাজারে এসে ক্রেতাদের আরো একটু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। বর্ষার জন্য সবচেয়ে বেশি দাম বেশি, বুঝলেন তো, খরা হলে দাম কমে যায়। পাবনায় সবজির ক্ষেতে পানি জমায় কমেছে সরবরাহ। এছাড়া মৌসুম শেষের দিকে আসায় অনেক সবজির ফলন কমেছে। উপায় নেই তো, গরিব মানুষের তো কিনে খাওয়া সম্ভব না। এক সপ্তাহের ব্যবধানে আমাদের সবজি আপনার সবগুলো আইটেম মিনিমাম 10 থেকে 12 টাকা কেজিতে, খুচরা কেজিতে বাড়তি হয়েছে। চট্টগ্রামে আলু পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির কেজি 80 টাকার উপরে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 টাকা। সোনালী মুরগির আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে, তবে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া বেশিরভাগ সবজির বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে এইসব চিত্র। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, যা গত সপ্তাহে 120 থেকে 125 টাকায় বিক্রি হয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম 10 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়, তবে সোনালী মুরগির দাম না বাড়ালেও আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে, প্রতি কেজি 320 টাকা। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকায়। ডিম আর মুরগির মতো বাড়তি সবজির দামও। করলা, কাঁকরোল, বেগুন, বরবটি, ঢ্যাঁড়স, ঝিঙে সহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। মরিচের দাম আগের মতোই বাড়তি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। ঈদের পর থেকে বাড়তে থাকে চালের বাজার, এখনও তা অস্থিতিশীল। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়। মোটা স্বর্ণা চাল আগের মতোই বাড়তি 55 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়েছে, আর টমেটো কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। একবার বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি থাকে সারা বছর। 2 যুগ ধরে এমন অবর্ণনীয় দুর্দশায় দিন কাটছে কুমিল্লার পাঁচথবি ইউনিয়নের চানপুর এলাকার বাসিন্দাদের। ভোগান্তি সহ্য করতে না পেরে অনেকেই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোথাও। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। কুমিল্লার পাঁচথবি ইউনিয়নের চানপুর মধ্যমপাড়া এলাকার প্রতিটি বাড়ির ভেতরের চিত্র এটি। শুধু ঘর নয়, রাস্তাঘাট, উঠান, রান্নাঘর সবই ময়লা পানিতে সয়লাব। বছরে একবার বৃষ্টির পানি জমলে সেই পানি থেকে যায় সারা বছরই। অপরিকল্পিত বাড়ি নির্মাণ এবং পুরাতন গোমতী নদীতে বাঁধ দিয়ে মাছের ঘের স্থাপনের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধ এলাকায় দিন দিন কমছে ব্যবসা বাণিজ্য, যান চলাচল। টানা ময়লা পানিতে চলাচল করায় চর্মরোগে আক্রান্ত অনেকেই। ড্রেন করার ফলে আমাদের এদিক দিয়ে পানি আর বাধাপ্রাপ্ত হয়ে পানি সব আমাদের এই বাড়ি ঘরের ভিতরে ঢুকছে। অনলি শীতকালটা হয়তো আমরা কিছুটা মুক্তি পাই জলাবদ্ধতা থেকে, প্রায় 9 মাসে আমরা জলাবদ্ধতার শিকার থাকি। সকালবেলা রান্নার কথা এই জায়গাতে তখন দুপুরবেলা বয়াইছে, অনেক কিছু করতে পারতেছে না, পানি উঠাতে চুলার ভিতরে। বাচ্চারা পায়ের মধ্যে, হাতের মধ্যে ঠোসকা উঠে যেতেছে, এবং নিউমোনিয়া আসতেছে, জ্বর আসতেছে, বহু কষ্ট ভোগ করতেছে। প্রশাসন বলছে চাঁদপুরের বাসিন্দাদের জলাবদ্ধতা ভোগান্তির বিষয়টি নজরে এসেছে। সমস্যার সমাধানে প্রকৌশল বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু পানি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মতো একটা অবস্থা, মানে বন্যা হলে যেরকম সিচুয়েশন হয়, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, চর্মরোগ, এগুলো আমরা শুনেছি যে এগুলো হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, চলাচলে অসুবিধা তো আছেই। তো এটা আমাদের খুব প্রায়োরিটিতে আছে এই বিষয়টা। জলজটের কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত 30,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।